হ্যালো এভরিওয়ান, আজকের ডিসকাশন রিস জয়েন্টে একটা গ্যাংলিয়ন সিস্ট কী কারণে হয়, কী কী লক্ষণ দেখা যায়, এ কী করে প্রতিরোধ করব এবং এর হোমিওপ্যাথি চিকিৎসাই বা কী। আমি ডক্টর এমডি এস আজম, হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস ওয়ানার্স, মেডিকেল অফিসার, কালীচক 3 হাসপাতাল। আপনারা ডিটেলসটা শুনুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি ডক্টর এমডি এস আজম। কিছু পেশেন্ট আমাদের কাছে আসে, স্পেশালি ফিমেল পেশেন্টরা, কিছু পেশেন্ট ইয়াংরা, মিডল এজ পেশেন্টরা আমাদের কাছে নিয়ে আসে। এসে অনেক সময় বলে, ডাক্তারবাবু দেখুন এই হাতে না আমার টিউমার হয়ে গেছে, ঠিক এই ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে বলে। তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, এটা অ্যাকচুয়ালি টিউমার না, এটার নাম হচ্ছে গ্যাংলিয়ন সিস্ট। রিস জয়েন্টে হয়, স্পেশালি সমস্ত এজে হয়, কিন্তু মোস্টলি এফেক্টেড 15 থেকে 40 কিংবা 35 বছর এজ মধ্যে এই প্রবলেমটা বেশি হয়, এবং মোস্টলি ফিমেলদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি এফেক্টেড আর কি। তো এটা নিয়ে আজকে আলোচনা করব, গ্যাংলিয়ন সিস্ট, এর পেছনে কারণ কি, এই সিস্টটা ডেফিনেশনটা কি, সিমটম কি কি আসতে পারে, ডায়াগনোসিস কি কি করবো, ট্রিটমেন্ট কি আছে, কমপ্লিকেশন কি হতে পারে, এগুলো নিয়ে একটু আলোচনা আমরা করব। প্রথম কথা হচ্ছে গ্যাংলিয়ন সিস্টটা কি, এর মধ্যে একটা ফ্লুইড স্যাক থাকে যেটা রিস জয়েন্টের ওখানে থাকে, ব্যাক অফ রিস থাকতে পারে এবং থাম্বেও থাকতে পারে। তো এর মধ্যে একটা ফ্লুইড থাকে যেটাকে ফ্লুইড স্যাক, সেটাকে আমরা গ্যাংলিয়ন সিস্ট বলবো। এটা দেখতে কেমন হতে পারে, একটা স্মুথ এবং রাউন্ড টাইপের, গোলাকার, সফট হতে পারে, অনেক সময় শক্ত হতে পারে, এবং এর মধ্যে জেলি লাইক ফ্লুইড আছে, জেলির মতো ফ্লুইড কিন্তু এর মধ্যে থাকে। লোকেশনটা কোথায়, মোস্টলি কোথায় হয়, মোস্টলি রিস জয়েন্ট, 90% ক্ষেত্রে ঠিক এরকম ব্যাক রিজনের রিস জয়েন্ট এরকম জায়গাতে হয়। তার সাথে আরও কিছু জায়গাতে হয়, তার মধ্যে বেস অফ ফিঙ্গার এরকম জায়গাতেও আমাদের হতে পারে, অ্যাঙ্কেল আমাদের, তার সাথে ফিট, তো এগুলো জায়গাতেও কিন্তু হয়। তো একটু ডিটেলস কারণটা কি জানবো। কারণ মোস্টলি যেটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে, এটা প্রথম কথা হচ্ছে একটা ইনজুরি। যদি একটা ইনজুরি কিছু থাকে, যদি টেন্ডনে কিংবা আর্থ্রাইটিস কিছু হয়তো হতে পারে, তার জন্য হতে পারে এই প্রবলেমটা হতে পারে। প্রিভিয়াস কোনো ইনজুরি হিস্ট্রি, টেন্ডোনাইটিস হয়তো হয়েছিল ওভার ইউজিং অফ রিস্টের জন্য, তার জন্য হতে পারে। একটা হ্যান্ডে একটা আর্থ্রাইটিস হয়তো হয়ে আছে, তার জন্য অনেক সময় হতে পারে। এজ একটা ডেফিনেটলি ফ্যাক্টর ক্রিয়েট করে কজেশনের মধ্যে। সেক্সের মধ্যে তো বললাম ফিমেলরা মোস্টলি এফেক্টেড এই প্রবলেমের জন্য। তো এগুলোই কিছু কারণ আছে যে প্রবলেমের জন্য কিন্তু এই সমস্যাটা আমাদের হয়। এবার আমরা জানবো যে এর সিমটম কি কি হতে পারে। সিমটম বলতে প্রথম কথা, পেশেন্টরা অনেক সময় আমাদেরকে বলে যে এই জায়গাটা একটু পেন হচ্ছে, ব্যথা হচ্ছে, বেন্ডিং করলে বেশি ব্যথা হয়। অনেক সময় বলে মর্নিং একটা স্টিফনেস কিংবা ব্যথা একটা থাকতে পারে। অনেক সময় বলে যে অনেক সময় একটু বেশি কাপড় টাপড় কাচাকুচি করলেই কিন্তু বেশি হয়, একটু বেশি রকম করলে হয়। তার সাথে কি হয়, অনেক সময় ফুলে যায়, একটা সোয়েলিং থাকতে পারে, একটা লং টার্ম একটা যদি টেন্ডোনাইটিস কিংবা আর্থ্রাইটিস কিছু যদি থাকে, তার জন্য একটা সোয়েলিং থাকতে পারে, একটা রেডনেস একটা থাকতে পারে। তো এগুলো কিছু সিমটম থাকতে পারে আর কি। তার সাথে অ্যাসোসিয়েটেড কিছু সিমটম থাকতে পারে। অ্যাসোসিয়েটেড পরে যদি সেকেন্ডারি কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন থাকে, তার জন্য একটা ফিভার থাকতে পারে, একটা মাইলজিয়া, একটা বডি এক থাকতে পারে, একটা নসিয়া, একটা ভমিটিং থাকতে পারে। তো এটা লেস সিমটম, মোস্ট ইম্পর্টেন্ট সিমটম যেগুলো বললাম, সেই সিমটমগুলো মোস্ট ইম্পর্টেন্ট সিমটম। তো এটা কি ক্যান্সারাস হতে পারে? একদমই নয়। প্রথম কথা হচ্ছে, এটা নিয়ে অনেকজনই আমাদেরকে কোশ্চেন করে যে ডাক্তারবাবু খুব ভয় লাগছে, এটা ক্যান্সার হতে পারে কি? গ্যাংলিয়ন সিস্ট, যে কোনো সিস্টই কোনোদিনও ভাবেই ক্যান্সার হতে পারে না। ওর সিস্ট মানে কি, ওর মধ্যে কিছু একটা ফ্লুইড আছে, তো এটা ক্যান্সারাস হতে পারে না। আর যে গ্যাংলিয়ন সিস্ট যেটা থাকে, সেটা মোস্টলি হয় জেলি লাইক ফ্লুইড একটা থাকে। অনেক সময় কি করে সার্জনরা এটা ফ্লুইডটা বার করলে কিন্তু হয়ে যায়, কিন্তু আবার রিপিট প্রবলেম আমাদের কাছে পেশেন্টরা নিয়ে আসে। এই যে ডাক্তারবাবু আবার আমরা একটু সার্জারি করলাম, অপারেশন করলাম, আবার চলে আসে। তো বেসিক্যালি কিছু আমাকে প্রিভেনশন কিছু মানতে হয়, যেটা পরে আমাদের আশা করছি হয় না, এবং ট্রিটমেন্ট করলে 100% প্রবলেম সলভ হয়। ডায়াগনোসিস কি করব? ডায়াগনোসিস তেমন কিছু ইম্পর্টেন্ট কিছু নয়। তার কারণটা হচ্ছে যে এটা আমরা জাস্ট চোখে দেখলেই বুঝতে পারবো, এর জন্য ডায়াগনোসিস কিছু নয়। তবে সেকেন্ডারি কিছু যদি কোনো ফ্যাক্টর থাকে, এর পেছনে যদি কোনো একটা কজেশন থাকে, তাহলে ডায়াগনোসিস প্রয়োজন হয়। যেমন টেন্ডোনাইটিস যদি থাকে, তাহলে একটা এক্সরে আমার অবশ্যই দরকার পড়ে। একটা আরও যদি কনফার্ম একটা এমআরআই আমি করতে পারবো। একটা ব্লাড টেস্ট, আমি আর্থ্রাইটিস যদি থাকে, এটা কি ইউরিক অ্যাসিড ডায়াথিসের জন্য হচ্ছে না, তাহলে ইউরিক অ্যাসিড একটা আমি করবো। রিমাটয়েড আর্থ্রাইটিস যদি একটা এর মধ্যে থাকে, তাহলে অবশ্যই আরএফ ফ্যাক্টর একটা করে দেখবো। তার সঙ্গে সিবিসি করবো যে এর মধ্যে কি ইনফেকশন আছে নাকি, নিউট্রিফিল কাউন্টটা বাড়বে, আরএফ ফ্যাক্টরটা বাড়বে। তো এগুলো কয়েকটা টেস্ট আমি ডায়াগনোসিস এগুলো কয়েকটা আমাকে করতে অবশ্যই হবে। গ্যাংলিয়ন সিস্টের কমপ্লিকেশন কি কি হতে পারে যদি আমি এটা আনট্রিটেড থাকে।
এটা যদি কোনো রকম মেডিসিন আমি না খাই, যদি রেখে দিই, তাহলে কি কি প্রবলেম আমাদের অন্যরকম আসতে পারে। প্রথম কথা হচ্ছে, যদি এটা আনট্রিটেড থাকে তাহলে গ্যাংলিয়ন সিস্ট অবশ্যই একটা সেকেন্ডারি ইনফেকশন, ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে। এর জন্য একটা অ্যাবসেস হতে পারে, অনেক সময় ব্লাস্ট করে এবং ব্লাড পয়জনিং হতে পারে। এর জন্য ব্লাড পয়জনিং এর সেপসিস হওয়ার জন্য কিছু একটা সিমটম থাকতে পারে। দ্বিতীয় যেটা থাকবে, রিকারেন্স একটা কমপ্লিকেশন। রিকারেন্স বলতে সিস্ট হয়তো ছিল, আমি সার্জারি করেছি বা ওষুধ খেয়েছি, কমেছে, আবার হয়তো চলে এলো, এটাও একটা হতে পারে। 3 নাম্বারটা হচ্ছে যে নেল ডিফর্মিটি। যদি দেখা যায় যে ফিঙ্গার টিপে কিংবা আর কোনো নেল বেডে কিংবা অন্য কোনো জায়গায় হয়েছে, তার জন্য একটা নেল ডিফর্মিটি একটা আসতে পারে। একটা পেন থাকতে পারে, কনস্ট্যান্টলি একটা কনস্ট্যান্ট পেন থাকতে পারে। একটা পেশেন্ট কোনো রকমভাবে রিলিফ পায় না, আমাদেরকে বলবে পেশেন্টের কত পেশেন্ট যে কনস্ট্যান্ট পেন হচ্ছে। ডিফিকাল্টি মুভিং। সিস্টের জন্য বেশি বড় সিস্ট হয়ে গেলে অনেক সময় রিস্ট জয়েন্ট মুভ করাও খুব শক্ত হয়ে যায়। পেশেন্টরা বলে যে মুভ জয়েন্ট, তখন অসুবিধা হয় রিস্ট জয়েন্ট মুভ করতে। তো এগুলো কিছু কমপ্লিকেশন আমাদের কাছে পেশেন্ট নিয়ে আসে। তো আমি যদি এই প্রবলেমটা নিয়ে ভুগি, তাহলে অবশ্যই আমরা একটু সিরিয়াসলি ট্রিটমেন্ট করা উচিত। এটা নিয়ে সিরিয়াস অবশ্যই হওয়া উচিত আর কি। এইটুকুই হচ্ছে কমপ্লিকেশন। হাউ টু প্রিভেন্ট গ্যাংলিয়ন সিস্ট। যদি আমার কি করলে আমার আসবে না, প্রথম কথা হচ্ছে আমি একটা জয়েন্টকে হেলথ কন্ডিশনে রাখবো। হেলথ কন্ডিশন বলতে অ্যাভয়েড অ্যাক্টিভিটি। যদি ইনজুরি থাকে, আমরা চেষ্টা করবো জয়েন্ট যেন ইনজিওর্ড না হয়। রিস্ট জয়েন্ট হোক, ফিঙ্গার হোক, আমি চেষ্টা করবো কোনো রকম জোর করে কোনো জয়েন্টকে মুভ করার। তো ওটা ফার্স্ট হচ্ছে যে কিপিং জয়েন্ট হেলদি, এটা সব থেকে ইম্পর্টেন্ট ফর প্রিভেনশন অফ গ্যাংলিয়ন সিস্ট। নেক্সট হচ্ছে অ্যাভয়েডিং রিপিটেড স্ট্রেন। অনেক সময় স্ট্রেনের জন্য এই প্রবলেমটা হয়, এর আগে হয়তো হয়েছে, আবার হয়তো ওই কাজটা আমি করছি। তো ওটা আমাকে অ্যাভয়েড করতে হবে যে স্ট্রেন কোনো রকমভাবে না হয়। স্ট্রেন অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর গ্যাংলিয়ন সিস্ট। দ্বিতীয় হচ্ছে যে আমি একটা প্রোটেক্টিভ একটা ওয়্যার অনেক সময় পড়তে পারি। এর জন্য কিন্তু এটা অনেক সময় এটা প্রোটেক্টিভ হয়। এই প্রবলেমটার জন্য অনেকটা হেল্প হয় ফর প্রিভেন্ট। 4 নাম্বার হচ্ছে জয়েন্টের স্ট্রেংথ আমি বাড়াবো এক্সারসাইজ করে। যদি আমি মাসলস যে আসছে, তার সঙ্গে হ্যান্ড সাপোর্ট যেটা জয়েন্ট টেন্ডন, ওটা যদি আমি রিপিটেডলি এক্সারসাইজ করি, তাহলে স্ট্রেংথটা বাড়বে। এতে কি হবে, এতে কিন্তু যে ইনজুরি হওয়ার চান্সটা খুব কম থাকবে, বা ইনজুরি হয়ে থাকলেও কিন্তু এটা তাড়াতাড়ি কভার হবে। তো এগুলো জিনিস যদি আমি একটু মেনটেন করি, তাহলে অবশ্যই গ্যাংলিয়ন সিস্ট থেকে প্রিভেন্ট করা যাবে। লাস্টলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট। আমার এক্সপিরিয়েন্স থেকে 100% সাকসেস রেট বাই গ্যাংলিয়ন সিস্ট বাই হোমিওপ্যাথি মেডিসিন। 100% সাকসেস। নট অনলি আমার কাছে, ম্যাক্সিমাম যারা BHMS, DHMS কিংবা DMS ডক্টররা আছে, সবার কাছেই কিন্তু এটা সাকসেস রেট বিশাল ভালো। আমরা যতটা কেস দেখেছি 100% সাকসেস এটা হয় যদি ঠিকঠাক করে মেডিসিন খাই, কিংবা যদি একটু খাবার দাবার যা মেনটেন করতে বলে সেটা যদি মেনটেন করে। অবশ্যই কেস টেকিং তো ডেফিনেটলি প্রয়োজন আছে, কেস টেকিং ছাড়া তো কোনো রকম ভাবে হবে না। তার সাথেও ম্যাক্সিমাম টোটালিটি সিমটম করে কেস টেকিং করে যে ওষুধগুলো আমাদের কাছে ম্যাক্সিমাম আছে, সেই ওষুধগুলো হচ্ছে, প্রথম যেটা ইম্পর্টেন্ট ওষুধ অ্যাসিড বেনজোইক, এক্সেলেন্ট মেডিসিন ফ্রম গ্যাংলিয়ন সিস্ট। ক্যালকেরিয়া ফ্লোর খুব ভালো রেসপন্স করে, রুটা গ্রাভিওলেন্স খুব ভালো কাজ করে, ক্যালকেরিয়া কার্ভ খুব ভালো রেসপন্সিবল মেডিসিন, আর্বোভাটাই খুবই ভালো রেসপন্সিবল মেডিসিন। তার সাথে ফাইটোলাক্কা খুব ভালো রেসপন্সিবল মেডিসিন, তার সাথে কোনিয়াম ম্যাং দারুণ কাজ করে, তার সাথে ব্যাসিলিনাম খুব ভালো। তো এক্সেট্রা বললে হয়তো সেই সবের এত মেডিসিন আছে ভালো, কিন্তু যেগুলো ওষুধের নাম বললাম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কাছে আসে আরও অনেক ভালো ভালো ওষুধ আছে। লাইকোপোডিয়ামও খুব ভালো কাজ করে। তো অবশ্যই এগুলো মেডিসিন আমি দিয়েছি, কমপ্লিট টোটালিটি অফ সিমটম এবং পেশেন্টের সঙ্গে ইন্ডিভিজুয়ালাইজেশন করে কিন্তু এই ওষুধগুলো এসছে। তো এগুলো প্লিজ আপনারা ট্রাই করবেন না। এগুলো ট্রাই করার আগে নিয়ারেস্ট কোনো BHMS বা DHMS বা DMS যার যেসব ডক্টররা আছে না কেন, তাদের সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন। কনসাল্ট করলে ডেফিনেটলি আপনাকে বেস্ট সাজেশনটাই দেবে। তো আজকে এটুকুই, আবার নেক্সটে কিছু একটা ভালো টপিকস নিয়ে আসবো। আপনাদের ভালো লাগলে কমেন্ট করুন, আমার ভালো লাগবে কমেন্ট করলে। আর আপনারা কোশ্চেন করুন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি ফুড খান। আপাতত সবাইকে গুড নাইট।